আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই আগস্টে নয়, শেখ হাসিনা ঠিক কোন মাসে ফিরছেন। দর্শক, শেখ হাসিনা দেশে ফিরছেন এটি এখনো অনেক মানুষ বিশ্বাস করে না। শুধু তাই নয়, আওয়ামী লীগেররাও অনেকে বিশ্বাস করেন না যে শেখ হাসিনা দেশে ফিরছেন। কিন্তু আমাদের কাছে আসা তথ্য বলছে শেখ হাসিনা তার জেল হোক, ফাঁসি হোক, বুলেটে ঝাঁঝরা হয়ে যাক, তারপরেও তিনি দেশে ফিরবেন, ফিরবার প্রস্তুতি নিচ্ছেন। হতে পারে বাংলাদেশে এখনো পর্যন্ত মার্কিন কর্তৃত্ব বহাল আছে, হতে পারে এখানে পাকিস্তানি তৎপরতা আছে, এখানে তুরস্কের তৎপরতা আছে, এবং আমি শুরুতে যেটি বললাম যে তিনি জেল, ফাঁসি, বুলেটে ঝাঁঝরা হয়ে যাক, কিন্তু তারপরেও তিনি দেশে ফিরবার প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু তিনি কোন মাসে ফিরবেন একদম ডেট তারিখ দিয়ে বলা কঠিন হলেও সম্ভাব্য সময়টা অন্তত পক্ষে বলা যায়। আমাদের কাছে আসা তথ্যপত্র এবং সাম্প্রতিক সময়ে 21 পদকপ্রাপ্ত বাংলাদেশের সিনিয়র সাংবাদিক স্বদেশ রায় একটি নিবন্ধ লিখেছেন, একটি আর্টিকেল লিখেছেন তার নিজস্ব পোর্টালে। সারাক্ষণে আমাদের তথ্য এবং স্বদেশ রায়ের এই আর্টিকেলের আলোকে এই মুহূর্তে আমরা দেখতে চাইব যে শেখ হাসিনা সম্ভাব্য ঠিক কোন মাস বা কোন সময়ের পর থেকে যে কোনো সময় দেশে ফিরতে পারেন। সারাক্ষণে স্বদেশ রায় যে আর্টিকেলটি লিখেছেন সেটির শিরোনাম আগস্টের পর যে কোনো সময় শেখ হাসিনার প্রত্যাবর্তন ও পরবর্তী রাজনীতি। 2024 সালের 5 অগাস্টের সেই নাটকীয় পট পরিবর্তনের পর দক্ষিণ এশিয়ার রাজনীতিতে সবচেয়ে বড় প্রশ্নটি এখন বাতাসে ভাসছে, কবে দেশে ফিরছেন শেখ হাসিনা। ভারতের অন্যতম প্রভাবশালী গণমাধ্যম এনডিটিভি কে দেওয়া একটি সাক্ষাৎকারে শেখ হাসিনা নিজেই এক বিস্ফোরক ঘোষণা দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন তিনি এই বছরই বাংলাদেশে ফিরে আসছেন। এই খবর প্রকাশিত হওয়ার পর আন্তর্জাতিক প্রায় সব গণমাধ্যমের তোলপাড় শুরু হয়ে গেছে। তোলপাড়টা এমনই, পৃথিবীর কোন প্রান্তে আপনি যাবেন, আপনি ভারতেরই 50টা গণমাধ্যমে কমপক্ষে এই খবরটি প্রকাশ হয়েছে, চীনের গণমাধ্যমে প্রকাশ হয়েছে, রাশিয়ান গণমাধ্যমে প্রকাশ হয়েছে, মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশের গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, ইউরোপের সব দেশের গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, আমেরিকার গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। অর্থাৎ সারা পৃথিবীতে এটি একটি তোলপাড় ফেলে দিয়েছে। শতাধিক গণমাধ্যমে শেখ হাসিনার এই এনডিটিভির সাক্ষাৎকারে দেওয়া সময়সীমা প্রকাশ করে এবং নিজস্ব বিশ্লেষণ, এনডিটিভির সাক্ষাৎকারকে বেস করে নিজস্ব বিশ্লেষণ প্রকাশ করেছে পৃথিবীর তাবৎ বড় শীর্ষ শতাধিক গণমাধ্যম। আর এতেই চারিদিকে তোলপাড় শুরু হয়ে গেছে। কিন্তু তিনি ঠিক কবে ফিরছেন? নির্ভরযোগ্য রাজনৈতিক সূত্র এবং ভেতরের খবর যা বলছে তাতে জুলাই বা অগস্ট মাসে তার ফেরার কোনো সম্ভাবনা নেই। তাহলে কি সেপ্টেম্বর হতে যাচ্ছে সেই মহেন্দ্রক্ষণ? শেখ হাসিনার এই সম্ভাব্য প্রত্যাবর্তন কি বাংলাদেশের রাজনীতিতে নতুন কোনো ঝড়ের আভাস? কেন প্রখ্যাত সাংবাদিক সাবির মুস্তফা মনে করছেন সরকার তাকে হজম করতে পারবে না? আর কেনই বা রুমিন ফারহানা বলছেন 52% মানুষকে বাদ দিয়ে দেশ চালানো অসম্ভব? এই মুহূর্তের ভিডিওতে প্রতিটি তথ্যের চুলচেরা বিশ্লেষণ করব আমরা। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ বাংলাদেশের রাজনীতির আগামী দিনের ভবিষ্যৎ লুকিয়ে আছে এই সমীকরণে। প্রথমে আসা যাক টাইমিং এর প্রশ্নে। শেখ হাসিনা কেন জুলাই বা আগস্টে ফিরছেন না? এর পেছনে রয়েছে এক অদ্ভুত মনস্তাত্ত্বিক ও ঐতিহাসিক কারণ। বাস্তববাদী রাজনীতি করলেও আগস্ট মাস নিয়ে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার মধ্যে এক ধরনের সুপার স্টেশন বা অন্ধবিশ্বাস কাজ করে। শুধু আগস্ট মাসে নয়, নির্বাচনের ক্ষেত্রেও আওয়ামী লীগ মনে করে জোর সাল ছাড়া তারা নির্বাচনে জয়ী হতে পারে না। 1954 সাল থেকে শুরু করে তাদের যাবতীয় নির্বাচনী বিজয় কিন্তু জোর সালে এসেছে। ইতিহাসের দিকে তাকালে দেখা যায় এই সুপার স্টেশন বা অলৌকিক বিশ্বাসের বিষয়টি কিন্তু নতুন নয়। রোমান বীর জুলিয়াস সিজার, অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সুলতান মেহমুদ কিংবা ভারতের আধুনিক ও দূরদর্শী নেত্রী মিসেস ইন্দিরা গান্ধীরও এমন কিছু নিজস্ব বিশ্বাস ছিল। আওয়ামী লীগের কাছে অগাস্ট মাসটি মানে এক কালো মাস বা অপয়া মাস। এর পেছনে রয়েছে রক্তক্ষয়ী ইতিহাস।
1947 সালের 14 আগস্ট পাকিস্তান রাষ্ট্র গঠন, যা বাঙালির বঞ্চনার শুরু। 1975 সালের 15 আগস্ট এক চরম ষড়যন্ত্রের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করা হয়। 2004 সালের 21 আগস্ট শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরচিত গ্রেনেড হামলা, যেখানে আইভি রহমান সহ 24 জন প্রাণ হারান। 2024 সালের 5 আগস্ট ডক্টর ইউনূসের মেটিকুলাস ডিজাইন বা নিখুঁত নকশার মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন। এসব কারণেই হয়তো শেখ হাসিনা তার প্রত্যাবর্তনের জন্য আগস্ট মাসকে এড়িয়ে চলছেন। তাহলে শেখ হাসিনা ঠিক কবে ফিরছেন? ভেতরের খবর হলো সেপ্টেম্বর শুরুর পর যে কোনো সময় তিনি বাংলাদেশে পা রাখতে পারেন, তবে তিনি কোনো মতে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করবেন না। অর্থাৎ আমরা চূড়ান্ত মাস ধরে নিতে পারি সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের রাজনীতি যারা দীর্ঘদিন লক্ষ্য করেছেন তারা ভালো করেই জানেন যে ডিসেম্বর থেকে মার্চ এই মাসগুলো ঐতিহাসিকভাবে আওয়ামী লীগের নিজস্ব মাস, কারণ এই সময়টা মুক্তিযুদ্ধের বিজয়ের মাস। এই সময়ে বাংলাদেশে প্রাকৃতিকভাবেই একটা ভিন্ন রাজনৈতিক আবহাওয়া তৈরি হয়, আর এই ডিসেম্বরের রাজনৈতিক টেম্পো বা হাওয়া তৈরি হতে শুরু করে মূলত সেপ্টেম্বর, অক্টোবর থেকে। সাদা চোখে দেখলে এটাই স্পষ্ট যে রাজনৈতিক কৌশল হিসেবে শেখ হাসিনা তার প্রত্যাবর্তনের সময়টা আগস্টের ঠিক পরেই নির্ধারণ করছেন। তবে মনে রাখবেন, শেখ হাসিনা 45 বছর ধরে বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত প্রধান স্তম্ভ। টানা 21 বছর তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। বিশ্বের ইতিহাসে তিনি সম্ভবত একমাত্র রাষ্ট্রনায়ক যিনি নিজের দেশে তার বিরুদ্ধে একটি নিখুঁত ষড়যন্ত্র যখন চূড়ান্ত রূপ নিচ্ছিল, ঠিক সেই মুহূর্তেই নিজ দেশের সর্বোচ্চ সিকিউরিটি ও সামরিক বিমান ব্যবহার করে সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় প্রতিবেশী দেশে আশ্রয় নিয়েছেন। তাই তার দেশে ফেরাকে শুধু সাদামাটা ভাবে দেখার কোনো সুযোগ নেই। এ বিষয়ে বাংলাদেশের প্রখ্যাত আইনজীবী মহসিন রশিদ একটি টক শোতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, তিনি বা শেখ হাসিনা তো আপনার আমার মতো সাধারণ মানুষের মতো প্লেনের টিকিট কেটে এসে বিমানবন্দরে নামবেন না। তিনি যেভাবে একটি রাষ্ট্রীয় ও সামরিক ব্যবস্থাপনায় গেছেন, ঠিক তেমনি একটি আন্তর্জাতিক ব্যবস্থার ভেতর দিয়ে এই দেশে ফিরবেন। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এর উদাহরণও আছে। পাকিস্তানের নওয়াজ শরীফ যখন ফিরেছিলেন, তখন বিমানবন্দরেই আদালত বসিয়ে তাকে মুক্ত মানুষ হিসেবে দেশে প্রবেশের সুযোগ করে দেওয়া হয়েছিল। তবে মহসিন রশিদের এই বক্তব্যের চেয়েও শেখ হাসিনার স্ট্যাটাস আরো অনেক বেশি মর্যাদাপূর্ণ। যে দেশটিতে তিনি বর্তমানে আছেন, সেখানে শুধু সে দেশের সরকার তাকে আশ্রয় দেয়নি, বরং তাকে আশ্রয় দিয়েছে রাষ্ট্র, অর্থাৎ দেশের সংসদের সকল দলের জনপ্রতিনিধিরা সর্বসম্মতভাবে তাকে এই মর্যাদা দিয়েছেন। সর্বদলীয় বৈঠকে সিদ্ধান্ত নিয়ে শেখ হাসিনাকে সসম্মানে ভারতে আশ্রয় দেওয়া হয়েছে। ফলে তার ফেরাটা এক বিশাল আন্তর্জাতিক ও দেশীয় সমঝোতার ইঙ্গিত দেয়। শেখ হাসিনার এই প্রত্যাবর্তন বর্তমান বিএনপি সরকারের জন্য কতটা স্বস্তির হবে? বিবিসি বাংলা বিভাগের সাবেক প্রধান প্রখ্যাত সাংবাদিক সাবির মুস্তফা একটি টক শোতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন। তিনি মনে করেন, শেখ হাসিনা যেদিন ফিরবেন সেদিন বিমানবন্দরে যাতে লাখ লাখ মানুষের ঢল না নামে তা ঠেকানোর জন্য সরকার ওই দিন ঢাকায় কারফিউ জারি করতে পারে। তিনি আরো স্পষ্ট করে বলেছেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে হজম করা বর্তমান সরকারের পক্ষে ভীষণ কষ্টকর হবে। অন্যদিকে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা এক বিস্ফোরক সত্য উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, বর্তমান সরকার শেখ হাসিনার বিচার করার বা শাস্তি দেওয়ার মতো রাজনৈতিক অবস্থানে নেই, কারণ দেশের 52% মানুষকে বাদ দিয়ে কোন সরকারের পক্ষে চলা সম্ভব নয়। আর রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, এই 52% বলতে তিনি মূলত আওয়ামী লীগ ও শেখ হাসিনার সমর্থক গোষ্ঠীকে ইঙ্গিত করেছেন। শেখ হাসিনাও তার সাক্ষাৎকারে হুঙ্কার দিয়ে বলেছেন, যাই ঘটুক আমি ফিরবো। এই যাই ঘটুক শব্দের গভীরতা অনেক। ভেতরের খবর বলছে তিনি জেলে যেতে, এমনকি বুক পেতে গুলি নিতেও প্রস্তুত আছেন। তিনি বলেছেন, এই দেশের মাটিতে তার বাবার রক্ত, তার পরিবারের রক্ত এবং বীর শহীদদের রক্ত মিশে আছে, তাই তিনি সেখানেই ফিরবেন। অর্থাৎ প্রয়োজনে সর্বোচ্চ আত্মত্যাগের মানসিকতা নিয়েই তিনি ফিরছেন। এখন প্রশ্ন জাগে, শেখ হাসিনা এই সাহস কোথা থেকে পাচ্ছেন, আর কেনই বা
বিশ্লেষকরা বলছেন সরকার তাকে হজম করতে পারবে না। এর মূল ভিত্তি তৈরি হয়েছে ডক্টর ইউনূসের অধীনে হওয়া গত 12 ফেব্রুয়ারির তথাকথিত নির্বাচনের মাধ্যমে। এই নির্বাচনের পর আওয়ামী লীগ মনে করছে নৈতিকভাবে তাদের জয় হয়েছে, কারণ নির্বাচনের আগে ইউনূস সরকার এবং কয়েকটি মহল মিলে একটি তৃণমূল আওয়ামী লীগ বা কিংস পার্টি গড়ার আপ্রাণ চেষ্টা করেছিল, কিন্তু শত জেল জুলুম আর মৃত্যুর ভয় উপেক্ষা করেও কোন প্রকৃত আওয়ামী লীগের শেখ হাসিনার নেতৃত্ব ছেড়ে যাননি। 11 সময়ের দলছুট হওয়া মেহেরপুরের এক সাবেক এমপি প্রচুর টাকা খরচ করে স্বতন্ত্র প্রার্থী দাঁড় করানোর চেষ্টা করলেও শেখ হাসিনা যখন সোশ্যাল মিডিয়া ও আন্তর্জাতিক গণমাধ্যমে তার কর্মীদের ভোট কেন্দ্রে না যাওয়ার নির্দেশ দেন, তখন প্রার্থীরা মাঠ থেকেই সরে দাঁড়ায়। এমনকি জিএম কাদেরের জাতীয় পার্টি নানামুখী চাপে নির্বাচনে অংশ নিলেও শেষ পর্যন্ত সেভাবে মাঠে ছিল না। ফলে নির্বাচনটি স্রেফ জামাত, বিএনপি এবং এনসিপির মতো দীর্ঘদিনের ন্যাচারাল অ্যালাই বা স্বাভাবিক মিত্রদের নিজেদের মধ্যে একটি ভাগাভাগির খেলায় পরিণত হয়। পরবর্তীতে জিএম কাদেরের নিজস্ব নির্বাচনী বিশ্লেষণে দেখা গেছে সর্বোচ্চ ভাগ মানুষ এই নির্বাচনে ভোট দিয়েছে, যেখানে রুমিন ফারহানাই বলছেন 52% মানুষকে বাদ দিয়ে দেশ চালানো অসম্ভব, সেখানে মাত্র 13% ভোটের এই ত্রুটিপূর্ণ নির্বাচনের মাধ্যমে আসা সরকার স্বভাবতই রাজনৈতিকভাবে অত্যন্ত দুর্বল। সাংবাদিক শাবির মুস্তফার কারফিউ আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না, তবে শুভ চিন্তা থেকে বলা যায় কারফিউ দেওয়ার মতো ঝুঁকিপূর্ণ পদক্ষেপে হয়তো বর্তমান সরকার যাবে না, কারণ কারফিউ দিলেই যে কোনো সরকার এক সূক্ষ্ম সুতোর উপর দাঁড়িয়ে যায়। বাংলাদেশের ইতিহাস সাক্ষী, আইয়ুব খান, এরশাদ, ইয়াজউদ্দিন কিংবা সর্বশেষ স্বয়ং শেখ হাসিনা যারাই কারফিউ দিয়েছেন তার ফল শেষ পর্যন্ত সরকারের বিপক্ষে গেছে। সুতরাং অগাস্টের অবসানের পর বাংলাদেশের রাজনীতির প্রতিটি পাতা কোন দিকে উল্টায়, শেখ হাসিনার প্রত্যাবর্তন দেশের ক্ষমতা কাঠামোর কি পরিবর্তন আনে তা দেখার জন্য এখন শুধু সময়ের অপেক্ষা। সেপ্টেম্বর, অক্টোবর, ম্যাক্সিমাম নভেম্বর, ডিসেম্বর পর্যন্ত শেখ হাসিনা অপেক্ষা করছেন না। আমাদের কাছে থাকা তথ্য এবং বাংলাদেশের একজন সিনিয়র সাংবাদিক, সম্পাদক এবং দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা 21 পদকপ্রাপ্ত সাংবাদিক স্বদেশ রায়ের কলাম বলছে যে শেখ হাসিনা ফিরছেন। স্বদেশ রায় গুজব ছড়ানোর মানুষ না, আমি তাকে যতদূর চিনি, এবং আমাদের কাছে যেসব তথ্য উপাত্ত আছে সেসব তথ্য উপাত্ত কোনো গুজব ছড়ানোর তথ্য উপাত্ত নয়। শেখ হাসিনা যে ফিরছেন এটি এক প্রকার নিশ্চিত। কাজেই অগাস্টের পর থেকে কাউন্টডাউন শুরু করতেই পারেন। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন। নমস্কার, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নিন। জল। পৃথিবীর ইতিহাসে অনেক যুদ্ধ হয়েছে তেল নিয়ে, জমি নিয়ে, দখল নিয়ে, ধর্ম নিয়ে, কিন্তু 21 শতকে সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ যদি কোনো কিছুকে কেন্দ্র করে হয় তাহলে তার নাম জল। আর সেই জল নিয়েই আজ মুখোমুখি ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ। একদিকে ভারত বলছে সিন্ধুর জল আর আগের মতো পাকিস্তানের দিকে বয়ে যাবে না, অন্যদিকে পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনির হুমকি দিচ্ছেন ভারত যদি বাঁধ তৈরি করে আমরা 10টা মিসাইল দিয়ে উড়িয়ে দেব, আর পাকিস্তান যদি ডুবে যায় অর্ধেক পৃথিবীকে সঙ্গে নিয়ে ডুববে। এমন বক্তব্য বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে এবং প্রশ্ন হচ্ছে তাহলে এতটা উত্তেজনা কেন? আর এই ঘটনার সঙ্গে বাংলাদেশের তিস্তার বা কি সম্পর্ক? শুধু তো তিস্তা নয়, সঙ্গে আছে গঙ্গাও, গঙ্গা, পদ্মা। সিন্ধুর ইতিহাসটা কি? 1960 সালে বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত হয় ভারত ও পাকিস্তানের মধ্যে একটি চুক্তি, তার নাম ইন্ডাস ওয়াটার ট্রিটি। এই চুক্তি অনুযায়ী
পূব দিকের 3 নদী ভারতের, পশ্চিমের 3 নদী সিন্ধু, ঝিলম ও চেনাব, এই 3টে থাকবে মূলত পাকিস্তানের ব্যবহারের জন্য। প্রায় 65 বছর ধরে এই চুক্তি ভারত পাকিস্তানের সবচেয়ে সফল আন্তর্জাতিক চুক্তি হিসেবে পরিচিত ছিল। বারবার যুদ্ধ হয়েছে, কার্গিল হয়েছে, 26/11 হয়েছে, তবুও এই চুক্তি কিন্তু ভেঙে যায়নি, টিকে ছিল। কিন্তু পহেলগাঁও হামলার পর ভারত এই চুক্তিকে কার্যত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। কেন ভয় পাচ্ছে পাকিস্তান? অনেকে ভাবছেন ভারতকে আগামীকাল থেকেই সিন্ধুর জল বন্ধ করে দিতে পারবে। উত্তর না, কারণ ভারত চাইলেও বন্ধ করতে পারবে না, কারণ প্রয়োজনীয় জলাধার ও সংরক্ষণ অবকাঠামো কিংবা পরিকাঠামো এখনো সম্পূর্ণ তৈরি হয়নি। কিন্তু ভারত যদি আগামী কয়েক বছরে বড় জলাধার, ব্যারেজ ও সংরক্ষণ প্রকল্প তৈরি করে, তাহলে শুষ্ক মৌসুমে জল প্রবাহ নিয়ন্ত্রণের ক্ষমতা ভারতের অনেকটাই বাড়বে। আর এটাই পাকিস্তানের সবচেয়ে বড় উদ্বেগ। এখন কি আছে তাহলে সিন্ধুতে? সেখানে ভারত প্রয়োজনের সময় নিজের যেটা জমিয়ে রাখা জলের যে জলাধার আছে সেখানে জল জমিয়ে রাখছে, অর্থাৎ শুকনো মৌসুমে এখনো সেখানে তারা জল ছাড়ছে না। আর বর্ষার মৌসুমে সেখানটাতে জলটা আরো ব্যাপকভাবে চলে যাবে, পাকিস্তানের ভেতরে বন্যা হবে। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে পাকিস্তানের কাছে ভারত যে সিদ্ধান্ত নিয়েছে, সে সিদ্ধান্ত হচ্ছে জল কখন কার কি গতি হবে, কখন ছাড়বে, কখন ধরে রাখবে, এই সম্পর্কে আগে যে পাকিস্তানকে যে খবরটা দেয়া হতো, তথ্য দেয়া হতো, সেটা একেবারে বন্ধ করে দিয়েছে। ফলে পাকিস্তান বিপদে পড়েছে। এই প্রেক্ষাপটেই কদিন আগে যুক্তরাষ্ট্রের টাম্পা, সেখানে পাকিস্তানি প্রবাসীদের এক অনুষ্ঠানে আসিম মুনির অত্যন্ত আক্রমণাত্মক ভাষায় বলেন, if we think we are going down, we will take half the world down with us. অর্থাৎ আমরা যদি মনে করি পাকিস্তানের অস্তিত্ব শেষ হয়ে যাচ্ছে, তাহলে আমরা অর্ধেক পৃথিবীকে সঙ্গে নিয়ে ডুববো। এটা থেকে একটা পরিষ্কার যেটা জিনিস বেরিয়ে এলো, সেটা হলো এই যে সিন্ধুর যে 3টি নদী, যদি পাকিস্তানে যার জল এতদিন পাকিস্তান পাচ্ছিল ভারতের মধ্যে থেকে যাওয়া নদী, সেই জল আর পাকিস্তানে যা না গেলে পাকিস্তান কিন্তু খুব খারাপ পরিস্থিতিতে চলে যাবে, পাকিস্তানের অস্তিত্ব শেষ হয়ে যাবে। ফলে যে হুমকি আসিম মুনির দিয়েছেন সেটা কার্যত পাকিস্তানের পারমাণবিক সক্ষমতার ইঙ্গিত হিসেবে ব্যাখ্যা করেছেন অনেক বিশেষজ্ঞ। আসিম মুনির আরো বলেছেন, ভারত যদি সিন্ধু নদীর ওপর বড় বাঁধ তৈরি করে, তাহলে পাকিস্তান সেই বাঁধ মিসাইল মেরে উড়িয়ে দেবে। ভারত এটাকেও নিউক্লিয়ার সাইবার র্যাটলিং বা পারমাণবিক হুমকি বলে এটা সমালোচনা করেছে। এবার আসি বাংলাদেশের প্রসঙ্গে। এখানেই শুরু হয় সবচেয়ে আকর্ষণীয় প্রশ্ন। বাংলাদেশ বহু বছর ধরে তিস্তার জলের দাবি জানিয়ে আসছে। ভারত বলছে এই নদীর উজানে পশ্চিমবঙ্গ রয়েছে, সেখানে কৃষি ও মানুষেরও প্রয়োজনও গুরুত্বপূর্ণ, সেটা পশ্চিমবঙ্গ দেখবে, ভারতকেও সেটা দেখতেই হচ্ছে। এবং 2011 সালে এই কারণে মমতা ব্যানার্জি যখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তখন মনমোহন সিংকে বাংলাদেশের সঙ্গে তিস্তা নদীর জল বন্টন নিয়ে চুক্তি করতে দেননি মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। অন্যদিকে বাংলাদেশ কি বলছে? শুষ্ক মৌসুমে পর্যাপ্ত জল না পাওয়ায় তাদের উত্তরাঞ্চল ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই অবস্থায় চীন
তিস্তা অববাহিকায় উন্নয়ন প্রকল্পে আগ্রহ দেখিয়েছে বহু বছর ধরে। কদিন আগে তারেক রহমান চীন সফর করেছেন। তিস্তা মহাপ্রকল্প নিয়ে কথা হয়েছে চীনের সঙ্গে, যদিও কোনো চুক্তি বা মৌ স্বাক্ষরিত হয়নি, এটাই খবর। এতে ভারতের কৌশলগত উদ্বেগ বেড়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ তুলনাটা কোথায়? এখন প্রশ্ন, বাংলাদেশে তিস্তা নিয়ে চীন সক্রিয় হতে পারে, চীন সেই ইচ্ছা দেখাচ্ছে। তাহলে পাকিস্তানের সিন্ধু নিয়েও কেন চীন কোনো সক্রিয় হচ্ছে না? উত্তরটা এত সহজ নয়, কারণ দুদেশেই উজানের নদী হচ্ছে ভারত এবং ভাটিতে আছে পাকিস্তান, আবার ভাটিতে আছে বাংলাদেশ। তাহলে বাংলাদেশের ক্ষেত্রে যদি চীন সক্রিয় হয়, তাহলে পাকিস্তানের ক্ষেত্রে চীন কেন সক্রিয় হচ্ছে না? এর উত্তর হচ্ছে, কারণ বাংলাদেশে চীন অবকাঠামো ও পরিকাঠামো বিনিয়োগের মাধ্যমে তার প্রভাব বাড়াতে চায়, কিন্তু পাকিস্তানে চীন ইতিমধ্যেই সিপিইসির মাধ্যমে চায়না পাকিস্তান ইকোনমিক করিডর, তার মাধ্যমে বিপুল কৌশলগত উপস্থিতি গড়ে তুলেছে। অর্থাৎ সেখানে নতুন করে প্রবেশ করার দরকার চীনের নেই, বাংলাদেশে যেটা আছে। বাংলাদেশে চীনের প্রতিদ্বন্দ্বিতা ভারতীয় বিনিয়োগের সঙ্গে, কিন্তু পাকিস্তানের পরিকাঠামো উন্নতিতে ভারতের উপস্থিতি নেই। চীনের একচ্ছত্র রাজত্ব সেখানে। যদি পাকিস্তান চাইতো তিস্তা মহাপ্রকল্পের মতো পাকিস্তানেও সিন্ধু মহাপ্রকল্প তৈরি করতে, তাহলে কি চীন এগিয়ে আসতো? মনে হয় না, কারণ চীন বোঝে অসুবিধাটা কোথায়। সিন্ধুর উজান ভারতে, ভাটিতে বাঁধ তৈরি করে লাভ হবে না পাকিস্তানের। এই জন্যই সিন্ধুতে চীনকে দিয়ে পাকিস্তান কোনো প্রকল্প তৈরি করতে যায়নি। একই সমস্যা কিন্তু তিস্তার ক্ষেত্রেও। আর হয়তো এটা বুঝেই তিস্তা প্রকল্প নিয়ে এবার কোনো মৌ হয়নি বাংলাদেশ ও চীনের মধ্যে। আর দ্বিতীয় আরেকটা বিষয় আছে, সিন্ধু হচ্ছে আন্তর্জাতিক চুক্তির অধীনে অত্যন্ত স্পর্শকাতর একটি নদী। 5টি নদী, তার মধ্যে 3টি পাকিস্তানের জন্য ভারত বরাদ্দ করে রেখেছিল। ভারত পাকিস্তানের সরাসরি বিরোধের মধ্যে প্রকাশ্যে এমন প্রকল্পে জড়ানো চীনের জন্য হয়তো কূটনৈতিকভাবে সংবেদনশীল হতে পারে। তিস্তা নিয়ে ভারত বাংলাদেশ কোনো চুক্তি নেই, ফলে বাধা নেই চীনের কাছে। তবে বাস্তব অসুবিধাটা সেটা দেখেছে চীন, আর এটা দেখেছে বলেই এবার মৌ স্বাক্ষরের জন্য যে চীন এতদিন এত ব্যগ্র ছিল, এবার সেই ব্যগ্রতা আর চীনের মধ্যে নেই। তিস্তা বনাম সিন্ধু এর একটা বড় পার্থক্য কি? তিস্তা নিয়ে বিরোধ ভারত ও বাংলাদেশের মধ্যে। দুই দেশের কূটনৈতিক সম্পর্ক এখন একেবারে বন্ধ না হলেও আদৌ মধুর নয়, কিন্তু সিন্ধুর ক্ষেত্রে ভারত ও পাকিস্তানের সম্পর্ক বিষাক্ত। কয়েকবার যুদ্ধ হয়েছে দুই দেশের মধ্যে, দুই দেশই পারমাণবিক শক্তিধর। সাম্প্রতিক বছরগুলোতে সম্পর্ক আরো অবনতি হয়েছে। তাই সিন্ধু কেবল জল নয়, জাতীয় নিরাপত্তার প্রশ্ন। এই পরিপ্রেক্ষিতে ভারতের বর্তমান কৌশল দেখে মনে হচ্ছে ভারত বাংলাদেশের সাথে সরাসরি যুদ্ধে যাবে না, সরাসরি যুদ্ধ করবেও না। ভারত বাংলাদেশে করবে কখন? যদি দেখা যায় বাংলাদেশের তরফ থেকে ভারতে সন্ত্রাসবাদী কাজকর্ম তৈরি হয়, ভারত যদি বোঝে তার নিজের সার্বভৌমত্বের জন্য বাংলাদেশ একটা ঝুঁকি তৈরি করছে, তাহলে যুদ্ধে জড়িয়ে পড়বে ভারত, তার আগে নয়। ততদিন
যতদিন না যুদ্ধ হয় ততদিন জল, বাণিজ্য, কূটনীতি, অবকাঠামো, পরিকাঠামো, এই অবকাঠামো আর পরিকাঠামো এই দুটো শব্দ নিয়ে খুব সমস্যা আছে। অনেকেই ভাবেন যে শব্দ দুটো বোধহয় এক, আসলে তা নয়। কিন্তু হ্যাঁ, অনেকটাই এক, কিন্তু এর মধ্যে ফারাক আছে। অবকাঠামো হলো সেটা যে ইনফ্রাস্ট্রাকচার, যেটা দৃশ্যমান নয়, অর্থাৎ যেটা অন্তর্নিহিতভাবে তৈরি হয়, সেটা হচ্ছে অবকাঠামো। আর পরিকাঠামো হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারের যে অংশটা দৃশ্যমান, বাঁধ তৈরি করা, নদী তৈরি করা, সেতু তৈরি করা, এগুলো পরিকাঠামো। অবকাঠামো হচ্ছে দৃশ্যমান নয়, কিন্তু তার অন্তর্নিহিত যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি, সেইটাই অবকাঠামো। ইনফ্রাস্ট্রাকচার কথাটা বলতে অবকাঠামো বোঝায়, পরিকাঠামো বোঝায়। সবকিছুকে একসঙ্গে ব্যবহার করে পাকিস্তানের উপর চাপ তৈরি করা, আবার বাংলাদেশের উপরেও চাপ তৈরি করা। অর্থাৎ ওয়াটার অ্যাজ স্ট্র্যাটেজিক লিভারেজ। এই একইভাবে পাকিস্তান ও বাংলাদেশ দুটো দেশকেই ডিল করছে ভারত। শেষ কথা তাহলে কি, দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ হয়তো আর শুধু সীমান্ত দিয়ে নির্ধারিত হবে না, নির্ধারিত হবে নদী দিয়ে। তিস্তা, সিন্ধু, ব্রহ্মপুত্র, গঙ্গা, যে দেশ ও জানে, তার হাতে থাকে ভাটির দেশের ভবিষ্যতের একটা বড় অংশ। কিন্তু জলকে যদি অস্ত্র বানানো হয়, তার মূল্য শুধু একটি দেশ নয়, পুরো অঞ্চলকেই দিতে হবে। সুতরাং আজকের সবচেয়ে বড় প্রশ্ন, দক্ষিণ এশিয়া কি জল ভাগাভাগির নতুন সমাধান খুঁজবে, নাকি আগামী দিনের সংঘাতের নাম হবে জল যুদ্ধ? বাংলাদেশের ক্ষেত্রে, পাকিস্তানের ক্ষেত্রে জানেনই সব, সেখানে সিন্ধু নদী, সিন্ধুর সাথে 3টি নদী নিয়ে জল যুদ্ধ শুরু হয়েছে। সেটা শুরু হয়ে গেছে পাকিস্তানের সাথে যুদ্ধ, জল যুদ্ধ, সীমান্ত যুদ্ধ সর্বাঙ্গীন যুদ্ধে পরিণত হয়েছে, সেখানে যুদ্ধ শুরু। আর বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু বারুদের স্তূপ জমছে, বারুদ জমছে। গঙ্গা চুক্তি এবছরই শেষ হচ্ছে, তিস্তা চুক্তি হলো না, এবং চীন মহাপ্রকল্প তৈরি করতে, মৌ করতে গিয়ে পিছিয়ে এসছে। ইতিমধ্যে পশ্চিমবঙ্গের বিজেপি সরকার, নতুন সরকার, তারা ঘোষণা করেছে 11,000 কোটি টাকা খরচ করে, নতুন করে নয়, যে তিস্তা প্রকল্প অলরেডি আছে ভারতের, গজলডোবায় ভারতের বড় বাঁধ আছে, জলবিদ্যুৎ কেন্দ্র আছে, কিন্তু ভারত এখন আবার ঠিক করেছে ওই বাঁধ প্রকল্প আরো বড় করা হবে, 2টো খাল খুঁড়ে নেওয়া হবে, এবং খাল খননের দ্বারা পুরো উত্তরবঙ্গে সেচের ব্যবস্থা করবে। এই জন্য 11,000 কোটি টাকা বরাদ্দ করেছে, এবং এই টাকা, যা খবর, সেটা হচ্ছে ভারত সরকার থেকে আসবে। সুতরাং বারুদ কিন্তু বাংলাদেশে জমতে শুরু করেছে। বিস্ফোরণ হবে কিনা ভবিষ্যৎ বলবে। এর আগে আমি আমার বেশ কয়েকটি ভিডিওতে, এপিসোডে আমি বলেছি, এই সমস্যা থেকে বাঁচার জন্য ভারত এবং বাংলাদেশের মধ্যে আলোচনা চাই, সম্পর্কের উন্নতি চাই। সম্পর্ক যেভাবে চলছে, যে পথে চলছে, তাতে কিন্তু জল যুদ্ধ এবং জল যুদ্ধ থেকে অন্যান্য যুদ্ধ ঘটে যেতে পারে। প্রিয় দর্শক, আপনার কি মতামত কমেন্ট করে জানান। এখানে লাইক দিন, শেয়ার করুন, এবং অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।